তুমি তো বেশ ভালো মতোই জানো যে রেলের সায়েন্সের জন্য তোমাকে এনসিইআরটির পাঠ্য বই পড়তে হবে। তুমি যদি এনসিইআরটির নবম আর দশম শ্রেণীর পাঠ্য বই দুটো ভালো করে পড়ে নিতে পারো, তাহলে সায়েন্সে তুমি ফুল স্কোরই করতে পারবে। সে তুমি যে এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন, এএলপি বলো, টেকনিশিয়ান অথবা গ্রুপ ডি। তাই আমি তোমাদের এই নবম আর দশম শ্রেণীর এক একটা অধ্যায়ের ওপরে 3টে করে ক্লাস করিয়ে দিচ্ছি। যেখানে প্রথম ক্লাসটা রাখছি আমি এনসিইআরটির একটা অধ্যায়টা একদম পাঠ্য বইয়ের লাইন ধরে ধরে তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি প্রথম ক্লাসের মাধ্যমে। দ্বিতীয় ক্লাসটা কি রাখছি, সেই অধ্যায়টাই যেটা আমরা এনসিইআরটির পাঠ্য বই ধরে লাইন ধরে পড়ে নিলাম, সেই অধ্যায়ের মধ্যে মূল বিষয়বস্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি সেইগুলো ছবি সহ আরও একবার আমরা ভালো করে বুঝে নিচ্ছি। যেমন দেখো, এই মহাকর্ষের ওপরে আমি তোমাদের প্রথম ক্লাসটা কিন্তু মানে পাঠ্য বই ধরে ধরে লাইন ধরে ধরে কিন্তু প্রথম ক্লাসটা টেলিগ্রামে করিয়ে দিয়েছি। আর আজকে তুমি ইউটিউবে এটা পেয়ে যাচ্ছ 2 নম্বর ক্লাসটা, যেখানে আমরা দেখব এই মহাকর্ষের বিষয়টা কি আরও একবার ভালো করে আমরা বুঝে নেব। আরও একটা ক্লাস তুমি এই মহাকর্ষের ওপরে পাবে, যেখানে আমি রাখবো এই অধ্যায়টা খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ তুলবো। সে 50, 60, 70 যতগুলোই হোক না কেন এমসিকিউ তুলবো। তোমার কি করণীয়, তুমি 2বার করে অধ্যায়টা ভালো করে বুঝে নেবে এবং তারপরে এই অধ্যায়টাই তুমি পাঠ্য বইতে তোমার রয়েছেই, না হলে আমি পিডিএফ তো দিয়েই থাকি, সেই পিডিএফ ধরে ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন ভালো করে রিডিং পড়ে নেওয়ার পরেই চলে আসবা 3 নম্বর ক্লাসে। এখানে এসে এই যতগুলো এমসিকিউ থাকছে 50টা 60টা যাই থাকুক না কেন, চেষ্টা করবা এগুলো যেন তুমি সব নিজে নিজে যেন অ্যান্সার করতে পারো। বিষয়টা বুঝতে পারছো? এইভাবে তুমি পড়ে যাও, কথা দিচ্ছি একটা নাম্বারও সায়েন্সের থেকে একটা নাম্বারও তোমার এদিক ওদিক যাবে না, ভালো করে যদি পড়ে নিতে পারো। আর তোমরা যারা আমাদের এই সায়েন্সের ব্যাচে যুক্ত হতে চাও, দেখো আমি একটা নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল করে দিয়েছি। সেখানেই কিন্তু তুমি সমস্ত ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো তুমি পেয়ে যাবে। যারা মনে করছো দাদা আমি তোমার সঙ্গে যুক্ত হয়ে সায়েন্সগুলো ভালো করে পড়ে নেবো, তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, 6296053459। ঠিক আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো চলো, তা আজকের এই ক্লাসটা মহাকর্ষের 2 নম্বর ক্লাস, একটু ভালো করে বুঝে নাও। দেখো, মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হলো একটি প্রাকৃতিক আকর্ষণ বল বা টান, যা দুটি বস্তুর ভরের কারণে হয়। এক একটা লাইন কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে? যে কি বলছে দেখো, যে মহাকর্ষ বল হলো একটি প্রাকৃতিক আকর্ষণ বল বা একটা টান, যা দুটো বস্তুর ভরের কারণে হয়। তাহলে মহাকর্ষ বল কিসের উপর নির্ভরশীল? ভরের উপর নির্ভরশীল। বলছে যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণ বলও তত বেশি। বিষয়টা বুঝতে পারছো? দেখো, তুমি দুটো বস্তু নিলে, মানে দুটো পাথরের টুকরো নিলে, একটা ছোট পাথর একটা বড় পাথর। তাহলে তুমি বলবা দাদা যে ছোট পাথরের থেকে বড় পাথরের ভর নিশ্চয়ই বেশি। এবার বড় পাথরের ভর যখন বেশি, তাহলে বড় পাথরের আকর্ষণ বলও কিন্তু তত বেশি, মানে ছোট পাথরের তুলনায় বড় পাথরের আকর্ষণ বলও বেশি। আর এদের মধ্যে তুমি তো পড়ে নিয়েছো যে প্রত্যেক বস্তুর মধ্যে একটা টান থাকে, একটা আকর্ষণ বল থাকে। এবার এদের মধ্যেও একটা বল কাজ করবে, একটা আকর্ষণ বল কাজ করবে, তাই না বস? এবার দেখো তুমি ভালো করে বোঝো, তুমি তো পড়েই নিলে যে যে বস্তুর ভর যত বেশি তার আকর্ষণ বলও তত বেশি। তাহলে এই দুটো বস্তুরই একটা আকর্ষণ বল রয়েছে, কিন্তু ছোট পাথরটার তুলনায় বড় পাথরের আকর্ষণ বলটা বেশি। তাই বড় পাথরটা কি করবে? ছোট পাথরটিকে তার নিজের দিকে টেনে নেবে, কখনোই বড় পাথরটা ছোট পাথরের দিকে যাবে না। সেই বিষয়টাই দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই বলের কারণেই আপেল গাছ থেকে মাটিতে, মানে আপেল মাটিতে পড়ে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে এই আকর্ষণ বল মানে মহাকর্ষ বলের জন্যই। দেখো বিষয়টা বোঝো, এই একটা গাছে আপেল রয়েছে, এবার আপেলটা যদি মানে এখান থেকে ছিঁড়ে যায় বা আপেলটা যদি খসে যায়, খসে পড়লে পরে কি হবে? তুমি কি দেখবা? আপেল কি ওপরের দিকে উঠে যাবে, নাকি ওখানেই শূন্যেই ভাসবে, নাকি এদিক যাবে না ওদিক যাবে না নিচে পড়বে? কি হবে? সঙ্গে সঙ্গে তুমি বলবে দাদা আপেলটা ধপ করে মাটিতে ভূপৃষ্ঠে পতিত হবে, মাটিতে পড়ে যাবে। এবার কথাটা হচ্ছে আপেলটা মাটিতেই বা কেন পড়লো? কারণ কি? কারণ এই আপেল তো একটা বস্তু, আর মাটিতে পড়ছে, ভূপৃষ্ঠ পৃথিবীতে পড়ছে, এই পৃথিবীও একটা বস্তু। তাহলে এই দুটো বস্তুর মধ্যে কি কাজ করছে? এই মহাকর্ষ বল কাজ করছে। আর তুমি তো ভালো মতোই জানো যে একটা আপেলের ভরের থেকে একটা পৃথিবীর ভর যথেষ্ট বেশি, সেই জন্য পৃথিবীর আকর্ষণ বলও তত বেশি। তাই পৃথিবী কি করবে? পৃথিবী আপেলটাকে নিজের দিকে টেনে নেবে, কখনোই পৃথিবী আপেলের দিকে যাবে না। বিষয়টা বুঝতে পারছো? ঠিক একই রকম দেখো, চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরছে, এখানেও কিন্তু মহাকর্ষ বল কাজ, মানে মহাকর্ষ বলের কারণে এটা কিন্তু হচ্ছে। এবার অনেকের মনেই প্রশ্ন উঠবে দাদা তাহলে চাঁদ কেন পৃথিবীর দিকে এসে ধপ করে পড়ছে না? সেই বিষয়েও যাচ্ছে। দেখো, আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করি যে একটা বস্তুকে যদি আমরা কিছুটা উচ্চতা থেকে যদি বস্তুটাকে ফেলে দিই বা ছেড়ে দিই, তাহলে পরে কি হবে? আমরা কি দেখবো? যে দেখবো না যে বস্তুটা সোজাসুজি এসে ধপ করে ভূপৃষ্ঠে পতিত হবে?
তাই তো বস? তাহলে এই যে বস্তুটা দেখো, বস্তুটা সোজাসুজি এসে ভূপৃষ্ঠে পতিত হলো। আচ্ছা তুমি বলো যখন তুমি বস্তুটাকে ছাড়লে তখন কি তুমি কোনো বল প্রয়োগ করেছিলে? তুমি কিন্তু কোনো বল প্রয়োগ করিনি, জাস্ট নর্মালি তুমি ছেড়ে দিলে। কিন্তু তবুও আমরা দেখছি বস্তুটার মধ্যে একটা গতির সৃষ্টি হচ্ছে, বস্তুটা এক স্থান থেকে আর এক স্থানে আসলো, স্থানের পরিবর্তন ঘটলো, অর্থাৎ বস্তুর মধ্যে একটা গতির সৃষ্টি হলো। কেন? কারণ পৃথিবীর অভিকর্ষজ বলের জন্য। এবার তুমি আর কি লক্ষ্য করবা? তুমি দেখবা বস্তুটা কিন্তু দাদা সোজাসুজি এসে পৃথিবী পৃষ্ঠে কিন্তু পতিত হয়েছে। কখনো এরকম এঁকে বেঁকে গিয়ে পৃথিবী পৃষ্ঠে কিন্তু পতিত হয়নি, তাই না? তাহলে এখান থেকে তুমি বলতে পারো ওই যে বস্তুটা যেটা তুমি ছেড়ে দিয়েছিলে, উচ্চতা থেকে ছেড়ে দিয়েছিলে, ওই বস্তুটা সোজাসুজি পৃথিবী পৃষ্ঠে পতিত হয়েছে, মানে বস্তুটার মধ্যে একটা গতি ছিল। সেই গতিবেগের দিকের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই না বস? বিষয়টা বুঝতে পারছো? গতিবেগের দিকের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করবা, যখন বস্তুটাকে ছাড়ছো সেই ছাড়ার মুহূর্তে, ছাড়ার সঙ্গে সঙ্গেই বস্তুটার যা গতিবেগ ছিল, আর বস্তুটা যখন প্রায় ভূপৃষ্ঠে মানে পতিত হবে সেই পজিশনে ওর যা গতিবেগ ছিল, এটা কিন্তু আলাদা। প্রথম দিকে যা থাকবে তার থেকে একটু হলেও কিন্তু যখন পতিত হবে ভূপৃষ্ঠের দিক, তখন কিন্তু একটু হলেও বেশি হবে। এটা মাথায় রাখবা। পার সেকেন্ডে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে কিন্তু গতিবেগ বাড়তে থাকে প্রত্যেক সেকেন্ডে, যখন ওপর থেকে কোনো কিছু ছাড়ায়। সেই বিষয়ে আমরা দেখব। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে হচ্ছে যে ওই বস্তুটার গতিবেগের মানের পরিবর্তন হলো, কিন্তু দিকের কোনো পরিবর্তন হলো না। আর তুমি তো জানোই যে কোনো বস্তুর গতিবেগের মান বা দিক যা কিছুরই পরিবর্তন হোক না কেন, সেক্ষেত্রে একটা ত্বরণের সৃষ্টি হচ্ছে। আর এই ত্বরণটা কিসের জন্য সৃষ্টি হচ্ছে? এই পৃথিবীর আকর্ষণ বলের জন্যই। তাই এর একটা নতুন নাম দেওয়া হলো, এই ত্বরণের নতুন নাম দেওয়া হলো অভিকর্ষজ ত্বরণ, যার নাম হচ্ছে জি। এই বিষয়েও পড়ব। কিন্তু আমরা কোথায় ছিলাম? আমরা দেখছিলাম যে দাদা চাঁদ কেন পৃথিবীতে এসে পড়ে না। বিষয়টা একটু বুঝে নাও। দেখো এই বালকটা কি করছে? বালকটা একটা সুতোতে, মানে সুতোর মাথায় একটা পাথর বেঁধে নিয়ে সেই পাথরটাকে ঘোরাচ্ছে, তাই না বস? আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। এবার এবার তুমি একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই যে বালকটা পাথরটাকে ঘোরাচ্ছে, এবার তুমি নিজে নিজেই একটা পরীক্ষা করে দেখো। তুমি যদি একটা পাথরে দড়ি বেঁধে যদি ঘোরাও, এবার কোনো সময় যদি তুমি হচ্ছে একটু জোরে পাক মারো বা কোনো সময় একটু আস্তে পাক মারো, তাহলে কি ঘটবে? তুমি যদি একটু আস্তে পাক থামিয়ে দাও, তাহলে দেখবা পাথরটা তোমার গার কাছে চলে আসবে। অথবা তুমি বেশি জোরে যদি ঘোরাতে যাও, তাহলে দেখবা সুতো ছিঁড়ে বেরিয়ে যাবে, তাই না বস? তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা সমান দ্রুতিতে, মানে সমান গতিবেগে তোমাকে পাথরটাকে কিন্তু ঘোরাতে হবে, তবেই পাথরটা এই বৃত্তাকার পথে কিন্তু ঘুরবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তুমি আমায় বলতে পারবে যেটাই, যে দাদা পাথরটা একটা সমান দ্রুতিতে, মানে সমান গতিবেগে বৃত্তাকার পথে ঘুরছে। তার মানে কি? সমান গতিতে ঘুরছে, অর্থাৎ ওই পাথরের গতিবেগের মানের কি কোনো পরিবর্তন ঘটছে? মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। কিন্তু কিন্তু পাথরটার গতিবেগের দিকের কিন্তু পরিবর্তন ঘটছে। দেখো প্রত্যেক পদে পদে পাথরটার দিক কিন্তু ওই কেন্দ্রকে লক্ষ্য করেই কিন্তু তার চারপাশে এমন প্রত্যেকটা পদে পদে কিন্তু দিকের পরিবর্তন ঘটছে। এবার এই জায়গাটাই তুমি পৃথিবী আর চাঁদকে রাখো। এই জায়গাটায় পৃথিবী রয়েছে আর এই জায়গাটায় চাঁদ রয়েছে। এবার পৃথিবী আর চাঁদের মধ্যে তো তোমার কোনো রকমের কোনো সুতো দিয়ে বাঁধা নেই। তার পরিবর্তে কি দিয়ে বাঁধা? এই তোমার এই মহাকর্ষ বল দিয়ে বাঁধা রয়েছে। তাহলে চাঁদও নির্দিষ্ট একটা মান নিয়ে, একটা মানে একটা সমান দ্রুতি নিয়ে পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু 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 দেখছি পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই চাঁদ কিন্তু বেরিয়ে যাচ্ছে না। তার মানে এই চাঁদেরও কিন্তু তোমার হচ্ছে ওর দিকেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। আর তুমি তো ভালো মতোই বুঝে গেলে যে গতিবেগের মান বা দিক কোনো কিছুর পরিবর্তন হলে পরেই একটা ত্বরণের সৃষ্টি হবে। আর এই যে বলের কারণে এমন ধরনের ত্বরণের সৃষ্টি হচ্ছে যেখানে মানের পরিবর্তন ঘটছে না কিন্তু দিকের পরিবর্তন ঘটছে, সেই ধরনের বলকেই তুমি বলবে অভিকেন্দ্র বল বা কেন্দ্রাভিমুখী বল। বিষয়টা বুঝতে পারলে? আর এই ধরনের বলই কী করে? বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরায় এবং ওই বলের অভিমুখ সবসময় বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে হয়। বিষয়টা বোঝো। দেখো এই হচ্ছে পৃথিবী আর তার চারিপাশে চাঁদ ঘুরছে। তাহলে চাঁদ যখন পৃথিবীর চারিদিকে একটা সমান দ্রুতিতে ঘুরছে, ঠিক আছে। এবার এবার তুমি বলবা যে প্রত্যেক পদে পদে ওই চাঁদের কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। আর চাঁদের আকর্ষণ শক্তিটা কোথায় রয়েছে? ও কিন্তু সবসময়
এই কেন্দ্রের দিকেই আকর্ষণ করছে। যদি কখনো দ্রুতি থেমে যায়, মানে চাঁদের যে দ্রুতি সেটা যদি কম হয়ে যায়, সে কিন্তু কী হবে, পৃথিবী পৃষ্ঠে এসে মানে পড়বে এইভাবে। বিষয়টা বুঝতে পারছো? মানে কিসের জন্য পৃথিবী পৃষ্ঠের দিকে আসছে? চাঁদই আসছে, পৃথিবী কিন্তু যাচ্ছে না, চাঁদই আসছে। কারণ কি? কারণ চাঁদের তুলনায় পৃথিবীর ভর বেশি, ওই জন্য পৃথিবী ওকে টেনে নিচ্ছে। আর যেই বলের জন্যই টানছে সেই বলটার নামই দেওয়া হয়েছে মহাকর্ষ বল। আর এই ধরনের ক্ষেত্রে যেখানে এই ধরনের ত্বরণের ক্ষেত্রে যেখানে মানের পরিবর্তন হচ্ছে না, দিকের পরিবর্তন হচ্ছে এবং হচ্ছে বস্তুটি একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল বা কেন্দ্রাভিমুখী বল। আশা করি কোনো সমস্যা থাকলো না। চলো সর্বজনীন মহাকর্ষ সূত্রটা বিষয়টা বুঝে নাও। দেখো কি বলছে, যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য সব বস্তুকে আকর্ষণ করে। বেশ ভালো কথা, আমরা তো আগেই জেনে গেছি যে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা টান আছে, একটা আকর্ষণ বল আছে, আর প্রত্যেকটা বস্তুই চায় যে আমি অন্য বস্তুকে আকর্ষণ করি, কিন্তু পারে না। কারণ কি? কারণ ছোট বস্তু কখনোই পারে না, কারণ বড় বস্তুর ভর বেশি, তাই বড় বস্তু ছোট বস্তুকে টেনে নেয়। তা বলছে দেখো, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। কি বলছে? এই আকর্ষণ বলটা, বলো তো বস, বলের সংকেত কি? সঙ্গে সঙ্গে বলবা, বলকে আমরা এফ চিহ্ন দিয়ে প্রকাশ করি। আর বস্তু দুটির ভরের ভর, দুটি বস্তুর ভর, তাহলে দুটো বস্তুর ভর আছে। তুমি তো জানোই যে প্রত্যেক বস্তুরই ভর থাকে। তুমি ধরলে বড় বস্তুর ভর হচ্ছে বড় হাতের এম, আর ছোট বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম। তাই বলছে দুটো বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। বস্তু দুটির ভর মানে মাঝখানে কিছু নেই, মানে বুঝতে পারছো, গুণফলের সমানুপাতিক। এইটাই তো বলছে প্রথম লাইনে, মানে এই লাইনটাই। তারপরে বলছে দেখো যে এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে ডি ধরছি, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে কি? ব্যস্তানুপাতিক মানে 1/d² হয়ে যাবে। কেন? কারণ কি দাদা, কোনো সংখ্যা বা কোনো লেটারের তুমি যদি বর্গ মানে ব্যস্তানুপাত করতে চাও, বললাম 5-এর ব্যস্তানুপাত কী হবে, সঙ্গে সঙ্গে বলবো 1/5। তাহলে d² ব্যস্তানুপাত কী হবে? 1/d²। 1/d² এখানে লেখা থেকে তুমি বাই দিয়ে d² লিখে দিলে এই হয়ে গেল সূত্র, যে এফ সমানুপাতিক mm/d²। এবার দেখো, এই সমানুপাতিক থাকলে তো আমাদের ক্যালকুলেশন করতে একটু সমস্যা হবে। এই জন্য আমরা এই সমানুপাতিকটা তুলব। তার জন্য আমাদের একটা ধ্রুবকের প্রয়োজন, যেই ধ্রুবকের নাম হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যাকে বড় হাতের জি দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই জায়গা থেকেই দাঁড়িয়ে গেল, মানে তোমার হচ্ছে আমরা কি বলতে পারবো, যে এফ ইজিক্যাল টু মানে সমান সমান এখন আমরা ব্যবহার করতে পারবো, কারণ আমরা সমানুপাত তুলে দিয়ে ধ্রুবক নিয়ে এসেছি, যে বড় হাতের জি ইন্টু mm/d²। কীভাবে মাথায় রাখবে? বলবা এফ ইজিক্যাল টু জি ইন্টু m/d²। এই হয়ে গেল সর্বজনীন মহাকর্ষীয় সূত্র। বিষয়টা বুঝতে পারছো? এখান থেকে তুমি যা কিছুর মানই বার করতে পারবা। তুমি বলবা দা বলো এফ মানে কি? এফ মানে হচ্ছে আকর্ষণ বল। জি মানে কি? এই জির যা মান দেখো এখানে বলে দিয়েছে যে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই জি এর মান কোনোদিন পরিবর্তন হবে না। এটাকেই বলা হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক একটা। সর্বজনীন, সব জায়গায় প্রযোজ্য এই জিটা। তুমি পৃথিবী পৃষ্ঠে বলো, চন্দ্রপৃষ্ঠে যাও, বা তুমি মঙ্গলে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানেই যাও, সব জায়গায় এই জি এর মানটা সমান। আর এম মানে তো বুঝলেই, বড় হাতের এম মানে বড় বস্তুর ভর, ছোট হাতের এম মানে ছোট বস্তুর ভর। আর ডি² মানে এই যে বস্তু, এই বস্তু দুটির মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্ব যদি 10 হয়, তাহলে d² মানে d সমান 10, 10-এর স্কোয়ার 100 হয়ে যাবে, সেটাই হচ্ছে d²। বিষয়টা বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি এখান থেকে এটাকে তুমি একটু সমাধান করে বলবা, যে এফ d² সমান সমান জি, তারপরে কি বলবা, জি ইন্টু, এগুলো সব গুণ সম্পর্কে রয়েছে, জি ইন্টু এম, তাই না? তাহলে আমি যদি বলি যে ধরো কোনো প্রশ্ন এরকম যদি দিয়ে দেয় যে দুটো বস্তুর ভর দিল, আর তুমি তো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান তো জানোই 6.673 × 10⁻11, আর আকর্ষণ বল দিয়ে দিল, যদি বলে যে বস্তু দুটোর মধ্যেকার দূরত্ব কত, তাহলে কি করবা? এই সূত্র থেকেই কিন্তু বেরোবে, সঙ্গে সঙ্গে এফটাকে ওপাশে পাঠিয়ে দেবা, গুণ আছে ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে শুধু d² মান বেরোবে, যেটা সেটাকেই তুমি আবার বর্গমূল করলেই শুধু ডির মান বেরিয়ে যাবে। মানে এই সূত্র থেকে সব বেরিয়ে যাবে। ধরো একটা বস্তুর ভর দিল, আর একটা বস্তুর ভর দিল না, বাদ বাকি সব এফ এর মান, জি এর মান জানো, d² এর মান দিয়ে দিল, তাহলে তুমি কিন্তু খুব সহজেই বার করে নিতে পারবা। আমার কথা বুঝতে পারছো? চলো
তাহলে এই সূত্রটা একদম ঠোঁটস্থ করে নাও যে এফ ইজিক্যাল টু জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার। কী বললাম? এফ ইজিক্যাল টু জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার। চলো, এই যে জি, জি বলে তো সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এইটির মান কে সর্বপ্রথম নির্ণয় করেছিলেন? তিনি হলেন হেনরি ক্যাভেন্ডিশ। মাথায় রাখবে, হেনরি ক্যাভেন্ডিশ একটি সুবেদী তুলাযন্ত্রের সাহায্যেই জি এর মান নির্ণয় করেন, যার মান হলো 6.673 ইন্টু 10⁻11। এককটা দেখো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার কোথা থেকে আসে এটা? বলো, এটা কোথা থেকে আসছে? এই সূত্র থেকেই কিন্তু আসছে। দেখো তুমি এখান থেকে দেখো জির মান বার করো। এখান থেকে তুমি বলবা জি তো ওপরে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে ডি স্কোয়ারটা এ পাশে চলে যাবে, এফ ইন্টু ডি স্কোয়ার সমান সমান জি ইন্টু এম এম। এম এমটাকে তুমি এ পাশে নিয়ে আসো, তাহলে এম এম নিচে চলে আসছে। এফ এর মান কি? নিউটন, মানে একক আর কি। ডি স্কোয়ার, ডি মানে ডিস্ট্যান্স, দূরত্ব, দূরত্বের একক কি? মিটার, মিটারের স্কোয়ার, তাই না বস? আর নিচে এম এম, এম মানে ভর, ভরের একক কিন্তু কেজি, কেজি, কেজি ইন্টু কেজি, কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার। তাহলে এই তলায় থাকা মানেই তো পাশে লেখা যায় বাই দিয়ে, বাই কেজি স্কোয়ার। এইটা সমানই জি এর মান, বড় হাতের জি এর মান। বুঝতে পারছো? এই সূত্র থেকে অনেক কিছু আসবে, বারবার করে বলছি মুখস্থ করে নাও। এ ফিজিক্যাল টু জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার। চলো এই প্রশ্নটা করো, এই প্রশ্নটা করো। ছোট্ট একটা প্রশ্ন দিয়েছি, বলছে এ বস্তুর ভর, এই যে এ বস্তু, এই বস্তুর ভর হচ্ছে 40, কত? 40 কেজি, তাই তো? ভরের একক কি? কেজি, মাথায় রাখবে। আর বি বস্তুর ভর হচ্ছে 20 কেজি, 20 কেজি। যদি এ বস্তু ও বি বস্তুর মধ্যে দূরত্ব 20 মিটার হয়, দূরত্বের একক কিন্তু মিটারে ধরবে, কোনো কিলোমিটার সেন্টিমিটার চলবে না, দূরত্বের একক কিসে ধরবে? মিটারে। তা বলছে এ বস্তু আর বি বস্তুর মধ্যে দূরত্ব 20, এই দূরত্বটা ডিস্ট্যান্স, এই ডি এর মান কত? 20। বেশ ভালো কথা। তা বলছে তবে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান বার করো। এ আর এমন কি, সঙ্গে সঙ্গে বলবো মহাকর্ষ বলের মান বার করতে বলেছে, মানে এফ এর মান বার করতে বলেছে, এফ এর মান বার করতে বলেছে। তাহলে তুমি বলবা জি এর মান তো আমরা জানি যে 6.67 ইন্টু 10⁻11, তাই তো? বা এইটা দেখো অপশনে, অপশনে তোমার এইটা দেবে না, অপশন কেমন দেবে? একটু সোজা করে দেবে, আমি বলছি দেখো। অপশনে থাকবে 2G, 2/G, এরকম থাকবে, ঠিক আছে? তুমি জিকে জি রাখো না, জি ইন্টু বড় হাতের এম 40, তাই না? বড় হাতের এম মানে কি? বড় বস্তুর ভর, আর ছোট হাতের এম মানে 20, ছোট বস্তুর ভর, বাই ডি স্কোয়ার, ডির মান 20, 20 20 গুণ করলে 400, বা 20 ইন্টু 20 রেখে দাও, কোনো অসুবিধা নেই। দেখো 20 20 কেটে গেল, এই 20 দিয়ে এটা কাটলে হচ্ছে তোমার হচ্ছে 2 হচ্ছে, তাহলে এফ এর মান কি? 2G, 2G। অপশনে কিন্তু এরকমই দেবে যে 2G বা 1/G, বা বলে মানে 2/G, বা এরকম দিতে পারে যে G/2, বুঝতে পারছো? এরকম দেবে, সঙ্গে সঙ্গে তুমি বলেই দিতে পারবা যে 2G অ্যান্সার হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলে কীভাবে করতে হয় এই ধরনের অঙ্ক। অঙ্ক আমি অনেক রেখেছি, চাপ নেই, সব করবা। আহা, 1 মিনিট। আচ্ছা দেখে নাও পরের কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়ে নিবে। কি বলছে দেখো, মহাকাশের দৃশ্যাবলী পর্যবেক্ষণ করার জন্য বিজ্ঞানী আইজ্যাক নিউটন নববীক্ষণ আলোক যন্ত্রের নকশা তৈরি করেছিলেন। মাথায় রাখবে, পরীক্ষায় দিতেই পারে, এটা কিন্তু এনসিইআরটির পাঠ্য বইতে রয়েছে, যে বলে দিল যে মহাকাশের দৃশ্যাবলী পর্যবেক্ষণ করার জন্য নিম্নলিখিত কোন বিজ্ঞানী নববীক্ষণ আলোক যন্ত্রের নকশা তৈরি করেছিলেন? বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তার সাথে মাথায় রাখবে যে কলনবিদ্যা নামক গণিতের একটি নতুন শাখা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। দেখো, নিউটন তার 3টি গতিসূত্র এবং সর্বজনীন মহাকর্ষ সূত্রের দ্বারা প্রাকৃতিক বিজ্ঞানের ভিত্তিকে পরিবর্তন করেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পড়ে নেওয়া। আর নিউটন কেপলারের 3য় সূত্র প্রয়োগ করেই মহাকর্ষ বলের গণনা করেছিল। এই যে পৃথিবী যে হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরছে, বা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই সব তিনি বলেছিল যে মহাকর্ষ বলের কারণে হয়। কি জন্য বলেছিল? এই কেপলারের 3য় সূত্র প্রয়োগ করেই কিন্তু নিউটন এটা গণনা করে বলেছিলেন। দেখো, তা কেপলারের 3টে সূত্র কি বলে? প্রথম সূত্র বলছে যে প্রত্যেকটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে, এবং সূর্য ওই উপবৃত্তাকার পথে যে কোনো একটি ফোকাসে অবস্থান করে। এই যে ও কেন্দ্র ফোকাস, এখানে সূর্য থাকবে, আর প্রত্যেকটি গ্রহ সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার পথে ঘুরবে। একদম ঠিক কথাই। চলো 2 নম্বর সূত্র কি বলছে, যে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফলের অঞ্চল অতিক্রম করে। ভালো করে বোঝো, বলছে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফলের অঞ্চল অতিক্রম করে। বিষয়টা বোঝো। দেখো এই ছবির দিকে একটু লক্ষ্য করো,
এই যে ও কেন্দ্র মানে এখানে সূর্য রয়েছে, এবার এই হচ্ছে সূর্যের চারিদিকে একটা গ্রহ প্রদক্ষিণ করছে। এবার গ্রহটা ধরো গ্রহটা এই এ বিন্দুতে আছে। এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে গ্রহটার যে সময় লাগছে সেই সময়েই যদি ওই গ্রহটা সি থেকে ডিতে এসে পৌঁছায়, তাহলে এই সিডিও সিডিও এর যা ক্ষেত্রফল, এইটুকুর যা ক্ষেত্রফল, আর এই যে এ ও বি এর যা ক্ষেত্রফল দুজনেরই সমান। বিষয়টা বুঝতে পারছো কি বললাম? আবার বলছি শোনো। তোমার কেপলারের দ্বিতীয় গতিসূত্র বলে যে গ্রহ ও সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ে একটা গ্রহ পৃথিবী, যেখানে সূর্য রয়েছে, পৃথিবী এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যতটা সময় লাগে, ঠিক সেই সময়ে যদি সি বিন্দু থেকে ডিতে পৌঁছায়, তাহলে এই যে সি ও ডি এর ক্ষেত্রফল যা হবে, এই যে এ ও বি এর ক্ষেত্রফলও সেই একই হবে। বিষয়টা বোঝা গেল? চলো 3 নাম্বার সূত্র কি বলছে কেপলারের, বলছে গ্রহ ও সূর্যের মধ্যে গড় দূরত্বের ত্রিঘাত মানে কি, মানে কিউব, ঘন আর কি। সেটা হচ্ছে গ্রহের পর্যায়কালের বর্গের সঙ্গে সমানুপাতিক। পর্যায়কাল মানে সময়ের আর কি। তো এখানে দেখো, এখানে বলছে ভালো করে বোঝো যে গ্রহ এবং সূর্যের মধ্যে গড় দূরত্ব, এই যে সূর্য আর এই যে গ্রহ, এই গ্রহ আর সূর্যের মধ্যেকার যে গড় দূরত্ব যেটা হবে, তার গড় দূরত্ব যদি এক্স হয়, সেই এক্সের কিউব, হ্যাঁ, সেইটা নাকি তোমার কার সমান, ওই গ্রহের পর্যায়কালের, মানে গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে যে সময় লাগে তার ধরো সময় লাগে ওয়াই, তার বর্গের সমানুপাতিক। বিষয়টা বুঝতে পারলে? এবার এটা তুললে এখানে একটা ধ্রুবক আসবে, সেই বিষয়ে আমাদের আর যাওয়ার দরকার নেই, চলে আসি আমরা পরের তথ্যে। দেখো অবাধ পতন বলতে কি বোঝায়? অবাধ পতন যখন একটা বস্তু ওপর থেকে নিচে পড়ে এবং তার ওপর শুধু মাটির টান মানে পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, তখন তাকেই অবাধ পতন বলে। আমি একদম সহজ ভাষায় তুলে ধরেছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি বলছে দেখো, যে যখন একটা বস্তু ওপর থেকে নিচে পড়ে এবং তার উপর শুধুমাত্র পৃথিবীর টান, মাটির টান মানে পৃথিবীর টান, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলই কাজ করবে, যেখানে কোনো বাতাস থাকবে না, বায়ু মানে পুরো শূন্য থাকবে, শূন্যের মাধ্যমে কথা বলা হচ্ছে। আর শূন্যের মাধ্যমেই যখন কোনো একটা বস্তু উঁচু থেকে নিচে যেভাবে পড়ে, সেই পতনটাই হচ্ছে অবাধ পতন। বিষয়টা বুঝতে পারলে? আর এই অবাধ পতনের শুরুতেই বস্তুর গতিবেগ 0 থাকে, শূন্য থাকে। তুমি তো ভালো মতোই বুঝতে পারছো দাদা। তুমি একটা টাওয়ারের চূড়ায় উঠে একটা পাথরকে জাস্ট ছেড়ে দিলে, তাহলে যখনই তুমি ছাড়লে, তাহলে সেই মুহূর্তে থেকেই তার গতিবেগের একটা পরিবর্তন, মানে সেই মুহূর্ত থেকেই কী হবে, তার গতি হওয়া শুরু হবে। তবেই তো সে নির্দিষ্ট একটা আর একটা স্থানে গিয়ে পড়বে, তাই না? গতির জন্যই তো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাহলে শুরুতেই কি ওই পাথরটা যেটা তুমি ছাড়লে, তার কি কোনো গতি ছিল না? শুরুতেই কিন্তু গতিবেগ 0 ছিল। এবং এরপর প্রতি সেকেন্ডে গতিবেগ বাড়তে থাকবে। কেমন হারে? প্রতি সেকেন্ডে যত ভূপৃষ্ঠের দিকে যাবে তত তার গতিবেগ বাড়তে থাকবে। প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে কিন্তু বাড়তে থাকবে, মাথায় রাখবা। চলো এবার দেখো, অবাধে পতনশীল কোনো বস্তুর গতিবেগের দিকের কোনো পরিবর্তন হয় কি? হয় না, তাই না বস? আমরা তো ভালো মতোই দেখলাম, টাওয়ারের চূড়া থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে কোনো রকমের কোনো দিকের পরিবর্তন হয়, সোজা একদম ধপ করে মাটির দিকে পড়বে। কিন্তু মানের পরিবর্তন হয়, আমরা তো দেখেই নিলাম যে প্রতি সেকেন্ডে মানটা কী হারে বাড়বে? প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়বে। আর ফলে ওই বস্তুর একটা ত্বরণের সৃষ্টি হবে, অবশ্যই ত্বরণের সৃষ্টি হবে, তাই না? যদি গতিবেগের কোনো বস্তুর যদি গতিবেগের পরিবর্তন হয়, তাহলে পরেই বস সেখান থেকেই সৃষ্টি হয়ে গেল ত্বরণের। আর এই ধরনের ত্বরণকেই আমরা অভিকর্ষজ ত্বরণ বলবো। কেন বলবো? কারণ অবাধে পতনশীল একটা বস্তু, যেখানে তুমি কোনো রকমের কোনো বল প্রয়োগ করছো না, ওটা শুধুমাত্র পৃথিবীর আকর্ষণ বলের জন্যই হচ্ছে, পৃথিবীর অভিকর্ষ বলের কারণেই হচ্ছে, মানে সেই ত্বরণটা সৃষ্টি হচ্ছে, তার জন্য সেই ধরনের ত্বরণকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলবো। দেখো আমরা আগের অধ্যায়ে পড়ে নিয়েছিলাম যে F = ma, বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, যেখানে তুমি বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর ত্বরণ এনেছিলে, সেই ত্বরণটার নাম হচ্ছিল এ। কিন্তু এখানে শুধু কি, এখানে তুমি হচ্ছে কি যে বাহ্যিক বল প্রয়োগ করনি, এখানে তুমি কি করেছো, এখানে তুমি দেখছো যে ক্ষেত্রে অভিকর্ষজ বল কাজে লাগছে, বাহ্যিক বল নয়, যে ক্ষেত্রে পৃথিবীর যে বল রয়েছে তার বলের কারণেই যদি কোনো বস্তুর
গতিবেগের পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে সেই বস্তুর ত্বরণকে তুমি তখন কি ধরবে? তুমি তখন জি ধরবে, এ বলবে না, তখন তাকে জি বলবে। আমার কথাটা তুমি বুঝতে পারছো? দেখো আমরা আগেই পড়ে নিয়েছিলাম এ ফিজিক্যাল টু এম এ, বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে সেই বলটা ছিল বাহ্যিক বল দিয়েছিলে, আর এক্ষেত্রে যখন কোনো বস্তুর ওপরে অভিকর্ষজ বল খাটবে তখন সেক্ষেত্রে কিন্তু এ আর এ থাকবে না, এ জি হয়ে যাবে। আর জি এর মান কি? জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে, ঠিক আছে? মানে পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি একটু দানা উঁচুতে যাও, যাও ওই এরকমই থাকে। কোনো সময় পরীক্ষায় প্রশ্ন এসে দিয়ে দেয় যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা দেখে নিবা, অসুবিধা নেই, দেওয়া থাকে। তুমি শুধু মাথায় রাখবা যে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু পরিবর্তনশীল, মাথায় রাখবে। এই অভিকর্ষজ ত্বরণের মান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়। কেন? কারণ পৃথিবী কি? পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয়। এই দেখো পৃথিবী কমলা লেবুর মতো চ্যাপ্টা বলতে পারো। তাহলে পৃথিবীর কেন্দ্র কোথায় রয়েছে বস? এই হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর পৃথিবীর মেরু অঞ্চল কোনটা? তুমি বলবে এই হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর নিরক্ষীয় অঞ্চল এই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, তাই না বস? তাহলে সিম্পল তুমি একটা জিনিস আমাকে বলো, আমরা কি পড়ে নিয়েছিলাম যে কোনো বস্তু দুটির মানে দুটো বস্তুর মধ্যেকার দূরত্ব যদি কম হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কি হবে? বেশি হবে, তাই তো বস? আমরা কিন্তু দুটো মনে করে দেখো প্রথম ক্লাস আমি বারবার করে বলে দিয়েছিলাম। 1 নম্বর জিনিস কি? 1 নম্বর জিনিস হচ্ছে দুটো বস্তুর মধ্যে যদি যে বস্তুর ভর যত বেশি হবে তার আকর্ষণ বলও তত বেশি হবে। আর দুটো বস্তুর মধ্যে দূরত্ব যত কম হবে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে। এই তথ্যটা এখানে কাজে লাগবে, যে দুটো বস্তুর মধ্যে দূরত্ব যত কি হবে? কম হবে, তার আকর্ষণ বলও তত বেশি হবে। তো বোঝো, দেখো এই পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দিকে তুমি গেলে যে ব্যাসার্ধটা পাবা, এবার চলে আসলে একদম পৃথিবীর কেন্দ্র থেকে তুমি পৃথিবীর কেন্দ্র মাটি মুটি সব ভেদ করে একদম পৃথিবী পৃষ্ঠে চলে এসে একটা বস্তু পৃথিবী পৃষ্ঠতে কিছুটা উচ্চতায় রয়েছে ধরো। ঠিক একই রকম পৃথিবী কেন্দ্র ভেদ করে তুমি এই পাশ দিয়ে ওপরে পৃথিবীর পৃষ্ঠে উপরে উঠে পড়লে, যেখানেও ঠিক সেম একই উচ্চতাতেও একটা বস্তু রয়েছে। তাহলে তুমি আমায় বলো এই কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দিকে যেতে কি তোমার ব্যাসার্ধটা কি বেশি হবে না নিরক্ষীয় অঞ্চলের ব্যাসার্ধটা বেশি হবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা মেরু অঞ্চলের ব্যাসার্ধ ছোট, নিরক্ষীয় অঞ্চলের দিকে যেতে কিন্তু ব্যাসার্ধ বেশি পড়ছে। তার মানে এই জায়গায় যে বস্তু রয়েছে আর এই জায়গার যে বস্তু রয়েছে, এই জায়গার বস্তুটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে এই জায়গার বস্তুর তুলনায় কাছে আছে। তারা দুজনাই যদি পৃথিবী পৃষ্ঠ থেকে সমান উচ্চতায় থাকে তাহলে এর তুলনায় এ কিন্তু কাছে আছে। কাছে থাকলে দূরত্ব কম হচ্ছে, দূরত্ব কম হলেই কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান কি হয় বস? কি হয়? বৃদ্ধি পায়। তাই সেই জায়গা মানে এই থেকেই তুমি বলবা যে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে যা অভিকর্ষজ ত্বরণের মান কি বেশি। বিষয়টা তোমাকে কি বোঝাতে পারলাম? মানে ছবিটা এই কোণায় পড়ে গেল, ছোট হয়ে গেল, তো ঠিকঠাক বলতে পারলাম না। বুঝতে পারলে তো? না বুঝতে পারলে আমাকে আবার বলবা কিন্তু। দেখো আরেকটা জিনিস মাথায় রাখবা যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। এবার এই অভিকর্ষজ ত্বরণের মান ঋণাত্মক বা ধনাত্মক দুইই হতে পারে। এবার কখন দাদা ঋণাত্মক হয় কখন ধনাত্মক হয় সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। দেখো সিম্পল ব্যাপার, এই হচ্ছে তুমি ছাদে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? মানে একটা টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছো। এবার টাওয়ারের ওপর থেকে কোনো একটা বস্তুকে যদি তুমি জাস্ট ছেড়ে দাও, ছেড়ে দিলে কি হবে? বস্তুটা নিচের দিকে পড়বে। নিচের দিকে যাচ্ছে মানে কিসের জন্য যাচ্ছে? পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষজ বলের জন্য নিচের দিকে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে কিন্তু তোমার তুমি যে বলটা ছাড়লে বা যা কিছুই ছাড়লে সেটা কিন্তু অভিকর্ষজ বলের অভিমুখেই যাচ্ছে। অভিমুখেই মানে কি? অভিকর্ষজ বলের দিকেই যাচ্ছে। তাই সেক্ষেত্রে ত্বরণটা প্লাস হবে। এবার তুমি যদি এই বস্তুটাকে টাওয়ারের চূড়া থেকে একটা বল প্রয়োগ করে ওপরের দিকে পাঠিয়ে দিলে, তাই না? বল প্রয়োগ করে ওপরের দিকে তুললে, সে মানছি কিছু সময় পরে সে নিজেই আসবে, অসুবিধা নেই। কিন্তু এই যে বল প্রয়োগ করে ওপরে তুললে, এক্ষেত্রে কিন্তু তুমি ওই পৃথিবীর যে আকর্ষণ বল বা অভিকর্ষ বলের বিপরীত দিকে ক্রিয়া করলে। আর যদি গতিবেগের বিপরীত দিকে ক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ কী হয়? মাইনাস হয়। অত শত আমি জানি না দাদা, বুঝতে পারলাম না, আমাকে শর্টকাটে বলো। শর্টকাট বলছি, দেখো যেখান থেকে ক্রিয়া করবা, যেখান থেকে কাজ করা হচ্ছে সেই জায়গার থেকে যদি ওপরের দিকে যায় তাহলে মাইনাস হবে, আর সেই জায়গা থেকে বস্তুটা যদি নিচের দিকে যায় তাহলে প্লাস হবে। শর্টকাট।
কি বললাম, যেখান থেকে মানে কোনো বস্তুকে ছাড়া হচ্ছে বা ছোড়া হচ্ছে সেই জায়গা থেকে বস্তু যদি ওপরের দিকে যায় তাহলে সেই ক্ষেত্রে ত্বরণটাকে তুমি মাইনাস নিবা, ত্বরণ মানে কি জি, আর হচ্ছে নিচের দিকে গেলে পরে প্লাস নিবা। সোজা সাপটা হিসাব বোঝা গেল। আর দেখো এই সব ক্ষেত্রেই কিন্তু তোমার এই সূত্র তিনটে কাজে লাগবে। এই গতির তিনটে সূত্র, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউএস, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2s। ঠিক আছে, এটাও মানে ভেঙে চুড়ে এভাবে লেখা যায়, অসুবিধা নেই। তো দেখো এই সূত্র তিনটেই কাজে লাগবে অঙ্ক করার সময়। শুধুমাত্র তোমার লক্ষ্যটা থাকবে কি দাদা, এর পরিবর্তে আমাকে জি আনতে হবে, এর পরিবর্তে জি হবে। কেন জি হবে? কারণ এক্ষেত্রে যে বলটা লাগছে সেটা কিন্তু অভিকর্ষজ বলের কারণেই হচ্ছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের জন্যই হচ্ছে। যেমন দেখো একটা কি বলছে, প্রশ্নের মাধ্যমে বোঝো। বলছে একটি গাড়ি পাহাড়ের ধার ঘেঁষে এত সেকেন্ড সময় নিচে পড়লো, তা গাড়িটির কত দ্রুতি নিয়ে ভূমিতে আঘাত করবে। তুমি বলো তো বস, বলো, পাহাড়ের ধার ঘেঁষে একটা গাড়ি নিচে পড়ে গেল, তাই না? পাহাড়ে ছিল, এবার হচ্ছে একদম ধার ঘেঁষে, এই পাহাড়ে ছিল, একদম ঝুলছিল, তারপরে হচ্ছে ধার ঘেঁষে নিচে পড়ে গেল। তাহলে এক্ষেত্রে কি কেউ কি বল প্রয়োগ করলো? কেউ কিন্তু বল প্রয়োগ করেনি। ওপর থেকে যদি তুমি কি ওপর থেকে কোনো কিছুকে ছেড়ে দিলে পরে জাস্ট ছেড়ে দিলে, বল প্রয়োগ করলে না। বিষয়টা বুঝতে পারলে? কেন নিচে চলে আসছে? কারণ পৃথিবীর অভিকর্ষজ বলের জন্য। আর অভিকর্ষজ বলের জন্যই ত্বরণের সৃষ্টি হয়। তাহলে এক্ষেত্রে যে ত্বরণটা হবে সেটাকে আমরা এ বলবো না, বলবো দাদা জি। আর জি এর মান ওরা বলে দিয়েছে প্রশ্নের ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো আমাদের বার করতে বলেছে কি, বার করতে বলছে কত দ্রুতি নিয়ে ভূমিতে আঘাত করবে। দ্রুতি মানে কি? ভি মানে কি? চূড়ান্ত বেগ। দেখো তুমি কি আছে আগে তাই দেখো দাদা। প্রশ্নে আমরা টি বলে তো টাইম দেখতে পাচ্ছি 0.5 সেকেন্ড। আর কি দেখতে পাচ্ছি? জি এর মান, জি বা এ তো হয় তোমার বাহ্যিক বল প্রয়োগ করলে, এখানে অভিকর্ষজ বল খাটছে, অর্থাৎ জি সমান এখানে হচ্ছে ত্বরণ কত 10, ত্বরণ 10, তাই তো? অভিকর্ষজ ত্বরণ আর কি 10। আচ্ছা তুমি আমায় একটা জিনিস বলো, যখন পাহাড় থেকে একটা গাড়ি পড়ছে, সেই পড়ার মুহূর্তে, সেই যখনই পড়লো, সেই মুহূর্তে কি তার কোনো বেগ ছিল? তার কোনো বেগ কিন্তু ছিল না, অর্থাৎ প্রাথমিক বেগ 0। আর দ্রুতি মানেই হচ্ছে চূড়ান্ত বেগ, সেটাই আমাদের বার করতে বলেছে। বলো কোন সূত্র অ্যাপ্লাই করবা? কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? তুমি তো জেনে গেলে এই জিনিসগুলো প্রশ্নের মধ্যে আমরা খুঁজে পেলাম। এবার কোন সূত্র অ্যাপ্লাই করবা? এই স্টেজ দিয়ে কি অ্যাপ্লাই করবা? স্টেজ দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবা না, সরাসরি প্রথম সূত্র ঝেড়ে দেবা, যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। ভির মান কত? ভির মান হচ্ছে আমরা জানি না, ওটাই বার করতে বলেছে। ইউ এর মান 0 প্লাস এ এর মান হচ্ছে 10 আর টি এর মান হচ্ছে 0.5। 0.5 তুললে নিচে 10 বেরিয়ে গেল, থাকলো শুধু 5। তাহলে ভি সমান 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? ভি সমান 5 মিটার পার সেকেন্ড। কিচ্ছু না, একদম ইজি জিনিস। দেখো পরে প্রশ্ন করো, যে একটি গাড়ি পাহাড়ের ধার ঘেঁষে এত সেকেন্ড সময়ে নিচে পড়লো, ভূমি থেকে পাহাড়ের ধারটি কত উচ্চতায় আছে? জি সমান এত। সঙ্গে সঙ্গে বলবো ত্বরণ অভিকর্ষ ত্বরণের জির মান পেয়ে গেছি। দাদা সময় আমরা জানতে পারছি 0.5। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কি দাদা, আর হচ্ছে আমরা তো জানি যে পাহাড়ের ধার ঘেঁষে যখন নিচে পড়ছে, নিচে পড়লো, তাহলে নিচে পড়লো, এক্ষেত্রে ত্বরণটা কিন্তু আমি বলিনি আগের প্রশ্নের ক্ষেত্রে। নিচে পড়ছে মানে প্লাস হবে, ত্বরণটা প্লাস হবে। ঠিক আছে, আমি কিন্তু আগের প্রশ্নে এটা খেয়াল ছিল না, বলিনি, বুঝতেই পারছো তুমি। আচ্ছা তাহলে যখন ধার ঘেঁষে যখন পড়বে প্রাথমিক বেগ তখন 0 ছিল। আর কি আমাদের জানতে চাইছে এস জানতে চাইছে, তাই না বস? তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবা? গতির তিনটে সূত্রের মধ্যে কোন সূত্র অ্যাপ্লাই করবা? সঙ্গে সঙ্গে বলবা তুমি, দাদা আমরা যদি ওই তোমার হচ্ছে ভির মান তো জানি না, তাহলে ভি যদি ছাড়া দ্বিতীয় সূত্রটা যদি অ্যাপ্লাই করি, যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে এস এর মান বার করতে হবে, কারণ কত উচ্চতায় আছে, মানে উচ্চতা বুঝতেই পারছো, মিটার মানেই হচ্ছে তোমার হচ্ছে এস এর মান। ইউ এর মান কত? ইউ সমান 0, 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাচ্ছে, হাফ ইন্টু এর মান ত্বরণ কত বস? ত্বরণ হচ্ছে +10, প্লাস না দিলেও হবে 10 ইন্টু টি এর মান 0.5। আবার সেই একই রকম তোলো, দশমিক তুললে 10 কেটে গেল, তাহলে 2 দিয়ে 5কে ভাগ করলে কত হয়? 2.5 হচ্ছে, 2.5 মিটার। ব্যাস অ্যান্সার আমাদের 2.5 মিটার। চলো পরের প্রশ্ন দেখো। বলছে একটি বস্তুকে উল্লম্বভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো, ত্বরণ মাইনাস, আগেই ধরে নাও জি মাইনাস, না মনে থাকবে না, জি কী হবে? জিটা মাইনাসে আসবে। ঊর্ধ্বে নিক্ষেপ করছি, যেই জায়গা থেকে কাজ করছি সেখান থেকে ওপরে ছাড়ছি, তাই না? নিচে গেলে পরে প্লাস হতো, ওপরে ছাড়ছি তাই মাইনাস হবে, জির মান মাইনাস। বুঝতে পারলে জির মান কেন মাইনাস হলো? তাহলে জি সমান তোমার মাইনাস হবে। আর জির মান তো তুমি জানোই যে 9.8, বা সুবিধাতে তুমি 10 ধরে নাও।
10 ধরে নাও, ঠিক আছে? না না, এখানে দেওয়া নেই যেহেতু 9.8ই ধরবা, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে দেখো যে হচ্ছে এবং এটি 10 মিটার উচ্চতায় উঠলো। 10 মিটার, মিটার মিটার হচ্ছে কিসের? এসের একক মিটার, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে বলবো এসের মান 10। গণনা করে বলুন কত বেগে বস্তুটি ঊর্ধ্বে নিক্ষেপ করা হয়েছিল, বলো। তুমি এই পজিশন থেকে একটা বস্তুকে ঊর্ধ্বে নিক্ষেপ করলে, তাহলে প্রথমেই তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে। আর প্রথমেই তুমি বল প্রয়োগ করলে প্রথমেই একটা গতিবেগের সৃষ্টি হবে, প্রথমেই প্রাথমিক বেগটাই তোমাকে জানতে চাইছে। যখন বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে যাবে তখন তার তো আর কোনো বেগই থাকবে না, তাই না? চূড়ান্ত বেগ কিন্তু 0 হয়ে যাবে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য সে আবার অভিকর্ষজ বলের জন্য সে আবার নিচে চলে আসবে। তাহলে অন্তিম বেগ কিন্তু বস 0। বিষয়টা কি ধরতে পারলে? আমার কথা বুঝতে পারলে? চলো এবার বার করতে বলেছে ইউ এর মান, যেখানে এস আছে, জি আছে, ভি আছে, টি নেই, তাহলে তুমি কোনটা অ্যাপ্লাই করবা? বলো ওই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু 2as ইজিক্যাল টু 2as। দাদা ভির মান 0, স্কোয়ার ফি স্কোয়ার করলে 0ই হচ্ছে, মাইনাস ইউ স্কোয়ার, ইউ এর মান কত বস? ও ইউ এর মান তো আমরা জানি না, ইউ স্কোয়ারই বার করবো। 2 ইন্টু এর মান হচ্ছে 9.8 আর ইন্টু 10, তাই তো বস? তাহলে এখান থেকে গুণ করো, দেখো এই দশমিক তুললে নিচে 10, মানে 10 10 বেরিয়ে যাচ্ছে, 98 ইন্টু 2 তার মানে 196 হচ্ছে। তাহলে আমি এটা বোঝা যাচ্ছে না, কেটে দিলাম, হ্যাঁ। মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু 196। তোমাদের অঙ্ক অবশ্য আমি করাবো এখানে, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি করবা, স্কোয়ার তুলতে গেলে বর্গমূল করে দাও, তাহলে এদিকে 14 14 196, 14 আমাদের সঠিক উত্তর। মাইনাস ফাইনাস না দিলে হবে, ঠিক আছে? কেন মাইনাস, এখানে মাইনাস বেরিয়ে যাচ্ছে অবশ্য, ঠিক আছে? উচ্চতার চেয়েছে, উচ্চতা তো দূরত্ব আর মাইনাসে তো হয় না। 14 মিটার হবে সঠিক উত্তর। চলো না না বস, 14 মিটার কেন, 14 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? এখানে দেখো মাইনাস কিন্তু বেরিয়ে যাচ্ছে, স্কোয়ার আছে না, বর্গমূল করলে মাইনাস বেরিয়ে যাচ্ছে, এখানে প্লাস হবে, প্লাস 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন বুঝতে পারলে? কি বুঝতে না পারলে বলতে হবে কিন্তু। চলো কমেন্ট করবা। দেখো পরের পয়েন্ট কি বলছে, ভর হলো কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে তার পরিমাণ। মোদ্দা কথা ভর কি দাদা? একটা বস্তুর মধ্যে মোট কি পরিমাণ পদার্থ, কত পরিমাণে পদার্থ আছে, সেইটাই হচ্ছে ওই বস্তুর ভর। মাথায় রাখবা, কোনো বস্তুর ভর যত বেশি তার জাড্যও তত বেশি, যত বেশি ভর তত বেশি জাড্য, আর তত বেশি আকর্ষণ শক্তি। তুমি তো পড়ে নিয়েছো, দুটো বস্তুর মধ্যে যার ভর বেশি তার আকর্ষণ শক্তিও বেশি। আর বস্তুর ভর কখনোই পরিবর্তন করা যায় না, মাথায় রাখবা। বস্তুর ভর কিন্তু কোনোদিন পরিবর্তন হবে না, যদি তুমি পৃথিবীতে যাও, চাঁদে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে খুশি যাও, ভর অপরিবর্তনশীল। চলো মাথায় রাখবা। দেখো চলে আসি ভার কি, দেখো ভার বিষয়টা বোঝো, যে কোনো বস্তু যে বলে পৃথিবীর দিকে আকর্ষিত হয় তাহাই হচ্ছে, মানে তাকেই আর কি ওই বস্তুর ওজন বলে। ওজনকে ইউ চিহ্ন দিয়ে, মানে সরি ডব্লু চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর ভারকে, এই মানে ভার বলছি কেন, ভরকে কিন্তু এম বলিনি অবশ্য, তুমি তো জানোই যে ভরকে এম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ভার কি, ভার বা ওজন কি? ভার বা ওজন হলো কোনো বস্তু যে বলে পৃথিবীর দিকে আকর্ষিত হচ্ছে, এই পৃথিবী এই একটা বস্তুকে পৃথিবী যে বলে বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে বা টানছে, সেইটাই হচ্ছে ওই বস্তুর ভার বা ওজন। তাহলে ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক কি? নিউটন, মাথায় রাখবে। তাহলে এখান থেকেই তুমি বলতে পারবা বস্তুর ওজন সমান কি। দেখো বস্তুর ওজন সমান ওই বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। দেখো আমরা কি পড়েছিলাম, এফ ইজিক্যাল টু এম এ। এম তো কোনোদিন পরিবর্তন হবে না, এমই থাকবে। বস্তুর ভর কোনোদিন কোনো জায়গাতেই কোনো পরিবর্তন হয় না, অন্য সেটা পরিবর্তন হয়। আর এখানে জি, এর বদলে জি কেন আসলো দাদা? কারণ এর বদলে জি এই কারণে আসলো, এক্ষেত্রে বাহ্যিক বলের কারণে ত্বরণ ঘটেনি, এক্ষেত্রে ত্বরণ ঘটেছে সেটা হচ্ছে অভিকর্ষজ বলের কারণে। পৃথিবীর শুধুমাত্র পৃথিবীর বলের কারণেই ত্বরণ ঘটেছে, সেই জন্য এটাকে জি। আর এখানে এফকে আমরা ডব্লিউ হিসাবে বলতে পারি। এফ মানে হচ্ছে কি? বল, অভিকর্ষজ বল। এবার ওই ওজন মানে কি? ওজনই তো হলো পৃথিবী যে হচ্ছে আকর্ষণ বলে পৃথিবী কোনো বস্তুকে টানছে, তাই না? যে আকর্ষণ বলে টানছে সেটাই হচ্ছে ওজন। তার মানে ডব্লিউ আর এফ কিন্তু সেম। ডব্লিউ আর এফ হচ্ছে সেম। তাহলে এখানে ডব্লিউ দিয়ে তুমি বলবা যে ওজন সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। একদম সিম্পল ব্যাপার, ওজন সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। চলো
দেখো এই প্রশ্নটা করো যে একটি বস্তুর ভর এত কেজি, পৃথিবীতে ওই বস্তুর ওজন কত? দাদা ওজন সমান কি বস্তুর ভর ইন্টু ত্বরণ, ত্বরণের মান হচ্ছে 9.8 পৃথিবী পৃষ্ঠে বলেছে, তাই না? পৃথিবীতে বস্তুর ত্বরণ মানে ত্বরণ কি হয় 9.8 কাটলে পরে এটা মানে গুণ করলেই তুমি বলবা 98 নিউটন, ওজনের একক নিউটন। একদম সেকেন্ডে সেকেন্ডে উত্তর করবা, শুধু বুঝতে হবে তোমাকে। একটা লাইন বাদ দিয়ে দিয়েছি দেখো, পৃথিবীতে একটি বস্তুর ওজন যা হবে চাঁদে ওই বস্তুর ওজন 6/1 হবে। দেখো এর উপরে বেশ অনেক ক্যালকুলেশন করে বইতে দেওয়া আছে, আমি তোমাকে শর্টকাটে বলে দিলাম যে পৃথিবীতে একটা বস্তুর যা ওজন হবে চাঁদে ওই বস্তুর ওজন পৃথিবীতে যে ওজনটা হয়েছিল তার 6 দিয়ে ভাগ করলে যা হবে সেইটা। ধরো ধরো পৃথিবীতে একটা বস্তুর ওজন 60 নিউটন, 60 নিউটন, সেই বস্তুটাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ওজন করা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা 6/1 অর্থাৎ 6 দিয়ে ভাগ করলে 10 নিউটন হয়ে যাবে। ঠিক একই রকম প্রশ্নটা ঘুরিয়ে দেখো, এখানে কি বলছে যে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 নিউটন, চন্দ্রপৃষ্ঠে ওই বস্তুর ওজন কী হবে? আর কি, তুমি তো জানোই যে 10কে তাহলে 6/1 হবে চাঁদে গিয়ে, 10কে যদি 6 দিয়ে ভাগ করো 1, হ্যাঁ 6কে 6 আর এদিকে থাকছে 4, 4 ছক কত 6 6 36, মানে 1.6633 এমন কিছু হবে, একটু দেখে নিও কি আসছে। ঠিক আছে, এতই হবে, এত নিউটন। চলো পরের তথ্যে চলে যাই। ঘাত, ঘাত আর চাপটা কি দেখো। ঘাত হলো বস্তুর তলের সঙ্গে লম্বাভাবে ক্রিয়াশীল এক প্রকারের বল। বস ভালো করে বোঝো ঘাত কি। ঘাত হচ্ছে কোনো একটা বস্তুর তলের সাথে লম্বাভাবে ক্রিয়াশীল এক প্রকারের বল। যেমন দেখো এই যে এই হাতুড়ি দিয়ে কি করা হচ্ছে, একটা পেরেককে পোতা হচ্ছে, যখনই এই পেরেকের ওপরে একটা বাড়ি ভাড়া হলো তখন কি কি তুমি কি অনুভব করবা যে পেরেকটা কি, পেরেকটা যে ধপ করে এই কাঠের মধ্যে কিছুটা ডুবে গেল, মানে পেরেকটা দেখো কাঠের মধ্যে ডুবে গেল, উপরে বাড়ি মেরেছো নিচের থেকে এতখানি ডুবে গেল, মানে পেরেকটার পুরো লম্বালম্বিভাবে একটা বল প্রয়োগ করলো, বল কাজ করলো, সেইটাই হচ্ছে ঘাত। ঠিক আছে, আর এই ঘাত যখন খুব কম ক্ষেত্রফল জুড়ে, দেখো পেরেকের মাথা সূচালো থাকে কেন, কারণ এখানে ক্ষেত্রফলটা খুব কম, আর কম ক্ষেত্রফলের জন্যই কী হবে মানে ভালো মতো পেরেকটা আর কি কাঠের মধ্যে প্রবেশ করবে। সেইটাই এখানে বলছে যে ঘাত যখন খুব কম ক্ষেত্রফল জুড়ে বল প্রয়োগ করে তখন সেখানে একটা চাপের সৃষ্টি করে, তাই না? তা চাপ সমান কি ঘাত বাই ক্ষেত্রফল, মাথায় রাখবা, এর উপরেও কিন্তু অঙ্ক আসে পরীক্ষায়। চাপের একক কি নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কেল। কেমন, দেখো কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এই ধরো বলে দিল যে একটি লোহার ঘন বস্তুর ভর দিয়েছে এত এবং এর পাদদেশের আয়তন দিয়েছে এত, বস্তুটি একটি মসৃণ মেঝেতে রাখা হয়েছে, তা মেঝেতে বস্তুটি কত পরিমাণ চাপ প্রয়োগ করবে, চাপ বার করতে বলেছে। তাহলে চাপ সমান কি, তুমি তো পড়েই নিয়েছো, চাপ সমান হচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। আমাদের ঘাত আগে বার করতে হবে। ঘাত মানে কি, ঘাত হচ্ছে বস্তুটির উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছে, বল এফ, এফ এফ সমান তুমি বলবা ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ হবে এখানে, ঠিক আছে, মানে জি হবে। তার সঙ্গে সঙ্গে আমরা বস্তুর ভর হচ্ছে 10 আর অভিকর্ষ ত্বরণের মান তো আমরা জানি 9.8, এটা গুণ করলে পরে 98 নিউটন, এটাই হয়ে যাচ্ছে ঘাত। কি বললাম বুঝতে পারছো, ঘাত পেয়ে গেছি। এবার এই ঘাতকেই ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমাদের চাপ চলে আসবে। দেখো ক্ষেত্রফল কি 25 সেন্টিমিটার আর 25 সেন্টিমিটার, তুমি আমায় একটা জিনিস বলো, সেন্টিমিটার থাকলে কি হবে? চাপের একক কি দেয়, চাপের একক দেয় নিউটন পার মিটার স্কোয়ার, মিটারে আনতে হবে। বলো 25 সেন্টিমিটার মানে কত মিটার? বলবা হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে আমাদের, তাই না? 100 দিয়ে ভাগ করো, তাই না বস? তাহলে 100 দিয়ে ভাগ করলে তুমি বলবা, দেখো তোমার হচ্ছে 0.25 হচ্ছে, তাই না? 0.25 হচ্ছে, তুমি এখানে নিচে নিয়ে আসো যে 0.25 মিটার ইন্টু 0.25 মিটার। তাহলে পয়েন্ট তুললে ওপরে 100 গুণ হচ্ছে, আমি ভালো করে লিখি বুঝতে পারছো না হয়তো, 98.25 ইন্টু 0.25, তাই না? তাহলে পয়েন্ট তুললে 100, ওপরে এখানেও এই পয়েন্ট তুললে এখানেও 100, কাটো 4 100, কাটো 4 100, এ মুখে মুখেই করতে পারতে, আমি বোঝানোর জন্য এভাবে লিখে করলাম। তাহলে 4 4 16, 16 ইন্টু 98, 98 ইন্টু 16 কত হবে বলো? 10 দিয়ে 98কে গুণ করে 980, 6 8 48 8, 4 54 আর 4 58, মানে এদিকে থাকছে হচ্ছে 8, 16 6 14 আর 15, 15 68, মানে 1500 তোমার হচ্ছে 68 নিউটন পার মিটার স্কোয়ার চাপ বা পাস্কেল। বিষয়টা বোঝা গেল? চলো পরের তথ্য কি বলছে দেখো। বলছে যখন কোনো তরল বা গ্যাস কোনো পৃষ্ঠের ওপরে চাপ সৃষ্টি করে
তখন তাকে প্রবাহী চাপ বলা হয়। কি বললাম? যখন কোনো তরল বা কোনো গ্যাস কোনো পৃষ্ঠের ওপরে চাপের সৃষ্টি করবে তখন তাকে আমরা প্রবাহীর চাপ বলবো। যেমন ধরো একটা বোতলের মধ্যে একটা কিসে বস, একটা বোতল বা একটা থলে যাই বলো না কেন, তুমি বোতল দিয়েই বোঝো। একটা বোতলের মধ্যে পুরো জল ভরাট করে রেখেছো, তাই না? এবার এবার এই জল কিন্তু বোতলের পৃষ্ঠে একটা চাপ দিচ্ছে, অবশ্যই চাপ দিচ্ছে। কি করে বুঝবা? তুমি এখানে একটা ছিদ্র করে দাও, দেখো ছিদ্র করে দিলে পরে জল বেরিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ জল একটা এই পৃষ্ঠে চাপ দিচ্ছে। আর দেখবা নিচের দিকে ছিদ্র করলে জলটা দ্রুত বেরোয়, ওপরের দিকে ছিদ্র করলে জলটা আস্তে অল্প অল্প বেরোয়, মানে স্লো বেরোয়। বিষয়টা বুঝতে পারছো কেন হয়? কারণ চাপের কম বেশি পার্থক্য। যত আমরা জলের নিচের দিকে যাব তত চাপ আমাদের বৃদ্ধি হবে। সেইটাই আর কি বলেছে যে যখন কোনো তরল বা গ্যাসে কোনো পৃষ্ঠের উপরে চাপ সৃষ্টি করে সেটাইকে প্রবাহী চাপ বলা হয়। দেখো এই প্রবাহী চাপের জন্যই কিন্তু প্লবতার সৃষ্টি হয়। দেখো প্লবতা হলো কোনো তরল বা গ্যাসের মধ্যে রাখা বস্তুটির ওপর ক্রিয়াশীল এক প্রকারের ঊর্ধ্বমুখী বল। এটি বস্তুকে ওপরে ঠেলে দেয়, ওপরে ঠেলে দেয়। ভালো করে শোনো, বলছে প্লবতা হলো কোনো তরল বা গ্যাসের মধ্যে রাখা বস্তুটির ওপর ক্রিয়াশীল এক প্রকারের ঊর্ধ্বমুখী বল, ওপরের দিকে ঠেলে দেয়। আর এটি বস্তুকে ওপরের দিকে ঠেলে দেয়। দেখো এখানে ছবির সাহায্যে তুমি একটু বুঝে নাও। এখানে দেখো, এই দেখো একটা পিন কিন্তু জলের তলায় ডুবে রয়েছে, মানে জলের তলায় রয়েছে, আর একটা কাঠের কর্ক জলে ভাসছে। ভালো করে বিষয়টা বোঝো। তুমি এই দুটো বস্তুকেই জলে যখনই ছেড়েছিলা তখন তুমি কি দেখলা? যে কাঠের কর্কটা ভাসতে লাগলো আর যে পিনটা আস্তে আস্তে জলের তলে চলে গেল। দেখো তুমি তো জানোই যে পৃথিবীর একটা আকর্ষণ বল বা অভিকর্ষজ বল রয়েছে, আর পৃথিবী চাই সকল বস্তুকেই তার নিজের দিকে টানতে চাই। পৃথিবী এই তোমার হচ্ছে এই পিনটা যখন তুমি ছাড়লে সেই মুহূর্তেও কিন্তু পৃথিবী কী করছিল? এই পিনটাকে নিজের দিকে টানছিল। কিন্তু ঠিক তার বিপরীতে জল আবার কি করছিল? জল এই পিনকে একটা ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছিল যে তুই ভেসে থাক, সেইটার জন্য একটা ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছিল। কিন্তু পৃথিবীর টানা আকর্ষণ বল এই জলের ওপর দিকে দেওয়া ঊর্ধ্বমুখী বলের তুলনায় পৃথিবীর আকর্ষণ বলটা বেশি ছিল, সেই কারণেই এই বস্তুটা ডুবে গেল। কাঠের কর্কের ক্ষেত্রে কি ঘটলো? কাঠের কর্কের ক্ষেত্রে কাঠের কর্কটাকে টানতে পৃথিবীর যে বল খরচ করেছিল তার থেকে জলের করা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বলের মান কিন্তু পৃথিবীর ওই টানা বলের থেকে বেশি। সেই জন্য কাঠের কর্কটা জলে ভাসতে লাগলো। মানে আমি সিম্পল সহজ ভাষায় বললাম, বিষয়টা ধরা গেল কি? দেখো এই প্লবতা বল কোথা থেকে এসেছে? আর্কিমিডিসের নীতি থেকে এসেছে। যে নীতি বলে যে পরিমাণ তরল কোনো বস্তু সরিয়ে দেয় সেই পরিমাণ তরলের ওজনের সমান একটি বল সেই বস্তুর উপরে ওপরের দিকে কাজ করে। মানে বুঝতে পারলে? অনেকে কিন্তু বুঝলে না, ভালো করে শোনো। বলছে যে পরিমাণ তরল কোনো বস্তু সরিয়ে দেয়, এই একটা পাত্র, দেখো পাত্র বা তুমি মনে করো সমুদ্র দিয়ে বোঝাই। এই যে সমুদ্রের মধ্যে দাদা, এই যে সমুদ্রের মধ্যে দাদা জাহাজ এরকম ভাসে কেন? জাহাজ তো লোহার তৈরি, তাহলে ভাসে কেন? দেখো দেখো যে পরিমাণ তরল কোনো বস্তু সরিয়ে দেয়, জাহাজকে সমুদ্রে নামালে তাহলে জাহাজের এতটুকু অংশ সমুদ্রে ডুবে রয়েছে, তাহলে এতটুকু অঞ্চল জুড়ে যত পরিমাণ জল ছিল সেই জলটাকে জাহাজ সরিয়ে দিয়ে নিজের লোহার যে পাটাতন বা নিজের জায়গা করে নিয়েছে। সিম্পল ব্যাপার, বুঝতে পারছো তো? তা বলছে সেই পরিমাণ তরলের ওজনের সমান এই জাহাজ যতটা তরল সরিয়ে দিয়েছে সেই ততটা তরলের যা ওজন সেই ওজনের সমান একটা বল প্রয়োগ করবে জাহাজের ওপরে এই সমুদ্রের জল। বিষয়টা বুঝতে পারছো? আর জাহাজের যা তোমার হচ্ছে ভর, তার থেকে বা তুমি বলতে পারো যে পৃথিবীর অভিকর্ষজ বল জাহাজকে টানতে যে বলটা প্রয়োগ করছে তার থেকে জলের করা এই প্লাবতা বলের মান অনেক বেশি। সেই জন্য জাহাজ কিন্তু এত ভারী হওয়া সত্ত্বেও জলের মধ্যে ভাসে। বিষয়টা বুঝতে পারলে? আর এইটাই কিন্তু হচ্ছে বিজ্ঞানী হচ্ছে আর্কিমিডিস তার নীতিতেই আর কি এই তথ্যই কিন্তু বলেছিলেন। ঠিক আছে? দেখো ঘনত্ব বিষয়ে চলে আসি। দেখো ঘনত্ব কি? পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, যার এককটা পড়ে নিবা kg/m³। দেখো কোনো বস্তুর ঘনত্ব যদি জলের ঘনত্ব থেকে বেশি হয় তাহলে সেটি ডুবে যাবে, আর কম হলে ভাসবে। দেখো এখানে যেমন এই জলের ঘনত্ব যা তার থেকে পিনের ঘনত্ব বেশি, সেই জন্য পিনটা ডুবে গেল। জলের ঘনত্ব থেকে কাঠের কর্কের ঘনত্ব কম, তাই কাঠের কর্কটা জলে ভাসতে লাগলো। সিম্পল ব্যাপার। এই মাথায় রাখবা, এখান থেকে একটা সূত্র এর উপরেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। কি বললাম?
আপেক্ষিক ঘনত্ব সমান পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। যেমন প্রশ্ন কেমন দেবে বলো, তামার আপেক্ষিক ঘনত্ব এত, তামার আপেক্ষিক ঘনত্ব এত, জলের ঘনত্ব যদি এত হয় তাহলে এসআই এককে তামার ঘনত্ব কত। সঙ্গে সঙ্গে বলবা যে দেখতে পাচ্ছি তামার আপেক্ষিক ঘনত্ব দিয়েছে, আপেক্ষিক ঘনত্ব 8.9, বেশ ভালো কথা, সমান সমান দিলে। জলের ঘনত্ব দাদা, জলের ঘনত্ব কোথায় লেখে, নিচে লেখে 10³ এককটা আমি লিখলাম না। এসআইতে তামার একক, এসআইতে তোমার হচ্ছে তামার একক, তামার এককটা তোমার বার করতে হবে। সঙ্গে সঙ্গে তুমি বজ্র গুণন করো, বজ্র গুণন করলে তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে যে 8.9 ইন্টু 9 ইন্টু 10³ তোমার হচ্ছে কেজি, কেজি পার মিটার কিউব হবে। বিষয়টা বুঝতে, এইটাই আমাদের সঠিক উত্তর। এবার অপশানে যদি তোমার হচ্ছে ই না দেয়, দশমিক না দিয়ে যদি এইভাবে দেয় তাও কিন্তু হবে যে 9 ইন্টু 10⁻² কেজি পার মিটার কিউব, সেটাও কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। যেরকম হবে তুমি এখান থেকে সেটা দেখে বুঝে নেবা। চলো, আর কিছু তথ্য ছিল যে আর্কিমিডিসের নীতির উপর প্রয়োগ করেই তোমার এই জাহাজ, ডুবোজাহাজের নকশা তৈরি করা হয়েছে। এই নীতির উপর ভিত্তি করে ল্যাক্টোমিটার এবং হাইড্রোমিটার তৈরি করা হয়েছে। আর এই দুটো মিটার কী কাজে লাগে? ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়, হাইড্রোমিটার তরলের ঘনত্ব নির্ণয়ের জন্য যাচাই হয়। যাই হোক, তোমাদের মোটামুটি আগের ক্লাস আমি বেশ ভালো করেই বুঝিয়ে দিয়েছিলাম, আর এই ক্লাসটা করে তোমরা আরও একটু হয়তো আরও একটু ইনক্রিজ হয়েছে, মানে বোঝার দিক থেকে আরও একটু হয়তো ভালো মতো বুঝতে পেরেছো, তাই না? এবার বুঝে নিলে এরপর কিন্তু আমি বেশ বাঘা বাঘা প্রশ্ন রেখেছি, মোটামুটি 50টা মতো প্রশ্ন রেখেছি, সেগুলো কিন্তু দেবো, তোমরা নিজের আগে করবে, তারপরে আমি সমাধান করিয়ে দেবো। সবাই ভালো করে পড়বে, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। কেমন? রাখছি, জয় হিন্দ।